ছাত্রীরা আজকে আমরা কার্নো ইঞ্জিনের দক্ষতা পড়ব, অর্থাৎ এফিসিয়েন্সি অফ এ কার্নো ইঞ্জিন। আগের সপ্তাহে আমরা যেখানে শেষ করেছিলাম সেটা ছিল কি একটা কার্নো ইঞ্জিন, সেই ইঞ্জিনের প্রসিডিওরগুলো অর্থাৎ কিভাবে সে কাজ করছে, কার্যপ্রণালীটা আমরা পড়েছিলাম। সেখানে একটা আবর্তন বা একটা পুরো সাইকেলে আমরা দেখেছিলাম দুবার সমষ্ণ প্রক্রিয়া সংঘটিত হয়েছিল আর দুবার রুদ্ধতাপ প্রক্রিয়া সংঘটিত হয়েছিল, এবং পরপর স্টেপ ওয়াইজ আমরা সেটা করে গ্রাফিক্যালি যখন রিপ্রেজেন্ট করেছিলাম এই গ্রাফটা আমরা পেয়েছিলাম। এবং সবটা যখন আমরা দেখলাম যে কৃতকার্যটা ফাইনালি মোট যে কৃতকার্য আমরা পেয়েছিলাম সেটা অ্যাকচুয়ালি PQRS এই ক্ষেত্রফলের সমান হয়েছিল। আশা করি তোমরা আগের ভিডিওটা যারা দেখেছো তাদের মনে আছে। আর কি আরও আমরা জিনিসটা দেখেছিলাম, এই যে পুরো আবর্তনটা হলো, পুরো সাইকেলটা কমপ্লিট হলো, সেখানে কিন্তু যে অবস্থা থেকে কার্যকরী বস্তুটা কাজ করতে শুরু করেছিল আবার কিন্তু চারটে পদ্ধতির মাধ্যমে সেই অবস্থাতেই ফিরে গিয়েছিল। ঠিক আছে, এখন আমরা সবই বুঝলাম যে কার্নো ইঞ্জিন কিভাবে কাজ করছে, সেই পদ্ধতি, মোট কৃতকার্যের পরিমাণও আমরা নির্ণয় করেছি। এখন দেখবো তার এফিসিয়েন্সি বা দক্ষতাটা কি হচ্ছে, মানে দক্ষতাটা কি এবং কার উপর নির্ভরশীল। সেটা কি কোনোভাবে যে কার্যকরী গ্যাস নিয়েছিলাম আমরা, আদর্শ গ্যাস নিয়েছিলাম 1 মোল, সেই আদর্শ গ্যাসের কোনো নেচারের ওপর ডিপেন্ডেন্ট, না অন্য কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট, সেটা আমরা দক্ষতা যখন রাশিমালা বের করব সেটা থেকে আমাদের পরিষ্কার হবে। তাহলে দক্ষতা মানে কি, আমরা আগের দুটো ক্লাস আগেই সম্ভবত পড়েছি যে কোনো ইঞ্জিনের দক্ষতা বলতে সেই ইঞ্জিনটা তাপ উৎস থেকে কতটা তাপ গ্রহণ করে আর মোট যে পরিমাণ তাপ গ্রহণ করে তার কিছুটা অংশ তাপগতিবিদ্যার যে ফার্স্ট ল সেখান থেকে আমরা দেখেছি যে কিছুটা অংশ সে কার্যে রূপান্তরিত করে, বাকি অংশটুকু সে তাপ সিঙ্কে বা তাপগ্রাহকে ছেড়ে দেয়। তাহলে এই যে পদ্ধতি, সেখানে দেখেছি যে এই যে যতটুকু কার্যে রূপান্তরিত করলো আর যতটা তাপ সে গ্রহণ করেছে, এই দুটোর যে অনুপাত তাকেই আমরা এফিসিয়েন্সি বলি। তাহলে এখানেও তাই, এখানে আমরা আরও একটা কথা বলবো যে এখানেও আমরা যেহেতু গোটা আবর্তনে P1 V1 থেকেও শুরু করে পরপর স্টেপ ওয়াইজ গিয়ে আবার পিতে গিয়ে ফিরলো, অর্থাৎ তার আগের অবস্থায় সে ফিরে এলো এবং উষ্ণতাটাও তার হয়ে গেল কত টি, ফলে উষ্ণতার যেহেতু কোনো পরিবর্তন ঘটেনি এবং সে যেহেতু চারটে পদ্ধতি সম্পন্ন করে আগের অবস্থায় ফিরে গেছে, তাই এখানে কিন্তু আভ্যন্তরীণ শক্তি অর্থাৎ ইন্টারনাল এনার্জিটা কোনো পরিবর্তন ঘটেনি, সেখানে ইন্টারনাল এনার্জি সেম রয়েছে। ঠিক আছে, তাহলে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র সেটা কি ছিল, যে গৃহীত তাপ সেটা সবসময় কি হবে, গৃহীত তাপ নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের মনে আছে যে dq = du + dw। তাহলে এখানে এই যে ডিউটা যেহেতু ফিক্সড, তাহলে এটাকে আমরা বাদ দিতে পারি। তাহলে ওই কৃতকার্যটাই আসলে গৃহীত তাপটাই কৃতকার্যে কিছুটা অংশ কনভার্ট হয়েছে। তাহলে ওইখানে আমরা যদি তার এফিসিয়েন্সি, যেটা আমরা ইটা দিয়ে প্রকাশ করছিলাম, ইটা মানে কি, আমরা ধরেছিলাম যে তার কাছ থেকে ওই তাপ উৎস থেকে সে Q1 পরিমাণ তাপ নিয়েছে এবং W পরিমাণ, মোট যে কৃতকার্যের রাশিমালা আমরা আগের সপ্তাহে করেছিলাম সেটা ছিল W, তাহলে W পরিমাণ কৃতকার্য সে পেয়েছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে কৃতকার্য মানেই কিছুটা তাপ কৃতকার্যে রূপান্তরিত হয়েছিল ডিভাইডেড বাই Q1। এবারে কতটা তাপ কৃতকার্যে রূপান্তরিত হয়েছিল, সে নিয়েছিল কত, সে Q1 পরিমাণ তাপ উৎস থেকে গ্রহণ করেছিল আর Q2 পরিমাণ তাপ ত্যাগ করেছিল। তাহলে এর যে ডিফারেন্স সেটাই কার্যে রূপান্তরিত হয়েছে। তাহলে এখন আমরা এখানে লিখতেই পারি কি না, Q1 - Q2 বাই Q1, এবং আলটিমেটলি ইটার যে রাশিমালা আমরা পাচ্ছি 1 - Q2 বাই Q1। বোঝা গেল? তাহলে এটা একটা সমীকরণ যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি, এই এফিসিয়েন্সিটা অলওয়েজ আমরা দেখব, আর একটু পরে আমরা আলোচনা করব যে এর ভ্যালুটা 1 থেকে কম হচ্ছে। আচ্ছা, আরও যেটা আমাদের এখানে বক্তব্য, এই যে Q1 - Q2, তার মানে আভ্যন্তরীণ শক্তি এখানে যেহেতু সেম রয়েছে, তাহলে আভ্যন্তরীণ শক্তির জন্য কিন্তু কোনো তাপ খরচ হয়নি। ঠিক আছে, একই অবস্থায় যেহেতু সে ফিরে এসেছে। এখন আমাদের পরিষ্কারভাবে মনে আছে যে যখন আমরা এই যে Q2 আর Q1 এর যে রাশিমালা, অর্থাৎ
Q1 আর Q2 অর্থাৎ যখন প্রথম একদম সমষ্ণ প্রসারণ ঘটছিল, অর্থাৎ একদম ফার্স্ট চক্রে ফার্স্ট পর্যায়ে আমরা কি দেখেছিলাম যে ওকে আমরা ওই গ্যাসটাকে ওই সিলিন্ড্রিক্যাল যে পাত্রটা রয়েছে তার মধ্যে 1 মোল গ্যাস নিয়ে আমরা তাপ উৎসের ওপর তাকে বসাচ্ছিলাম এবং আস্তে আস্তে তার প্রেশারটাকে কি হচ্ছে, যেটা যে পদ্ধতিটা আমরা করেছিলাম সেটা আর বলছি না, সময় যাচ্ছে, ফলে সেখানে কিন্তু ওর উষ্ণতা সে কিছুটা পরিমাণ তাপ উৎস থেকে গ্রহণ করেছিল, সেইটা আমরা Q1 ধরছি। সেই Q1টা আমরা ক্যালকুলেশন করে পিডিভি অর্থাৎ কতটা কৃতকার্য করেছে সেখানে আমরা সমস্ত রাশিমালাগুলো ক্যালকুলেট করে Q1 এর যে ভ্যালুটা আমরা বার করেছিলাম সেটা কি ছিল, আর T1 ln V2 বাই V1। প্রথম যে আমরা কৃতকার্যের রাশিমালা পেয়েছিলাম প্রথম পর্যায়ে, ঠিক আছে, যেটা আসলে Q1 পরিমাণ তাপ গ্রহণের জন্য হয়েছিল। নেক্সট হচ্ছে 3 নম্বর পর্যায়ে যখন সে তাপ ত্যাগ করছে তাপগ্রাহকে অর্থাৎ Q3, এবং সেখানে আমরা দেখছিলাম যে ও কি করছে, ওকে যখনই আমরা সংকোচন ঘটাচ্ছি এক্সট্রা যে তাপ উৎপন্ন হচ্ছে, যখন T2 উষ্ণতা ছিল, এই যে রুদ্ধতাপ সমষ্ণ সংকোচনের কথা বলছি, তখন যখন T2 উষ্ণতাটা ছিল তখন কি হচ্ছে তখন কিন্তু সে কিছুটা পরিমাণ তাপ সিঙ্কে দিয়ে দিচ্ছে। সরি। তাহলে এই হচ্ছে Q1 আর Q2 এর ভ্যালু, আমরা এগুলো বসিয়ে দিই। তাহলে এখানে আর ক্যান্সেল হলো, আশা করি সবার মনে পড়ছে এই ক্যালকুলেশনগুলোর কথা। তাহলে আমরা কি পেলাম না, Q2 বাই Q1 এর এই যে একটা ফ্যাক্টর এখানে রয়েছে সেটা আমরা নির্ণয় করলাম, সেটা কি পাচ্ছি না T1 বাই এখানে Q2 ছিল, আচ্ছা আমি একটু উল্টো লিখে ফেলেছি, Q1 আর Q2 যে রাশিমালাটা এখানে অ্যাকচুয়ালি হবে এটা উল্টো করে লিখে ফেলার ফলে জিনিসটা উল্টে গেছে। কিছুই না, আমরা যে রাশিমালা Q2 জায়গায় আমি Q1টা লিখে ফেলেছিলাম সেটা আমরা ঠিক করে নিই। হলো, সুতরাং এখন আমরা দেখব এই ln এর ভ্যালুটা কোনোভাবে কিছু কনভার্ট করা যায় কিনা। দেখো আমরা এই যে গ্রাফটা দেখছি, আমি ইকুয়েশন নাম্বার 1টা মুছে দিলাম, এই গ্রাফে কিন্তু একটা খুব পরিষ্কার জিনিস রয়েছে, সেটা কি না এই যে Q বিন্দু আর R বিন্দু, এই যে পদ্ধতিটা T1 যেখানে ফিক্সড থাকছে সেটা ছিল সমষ্ণ প্রসারণ, Q আর R বিন্দু যেটা রয়েছে সেটা কিন্তু অ্যাডিয়াবেটিক প্রসেসের আন্ডারে, অর্থাৎ এটা কিন্তু রুদ্ধতাপ যে প্রসারণ সেই রেখায় সে দুটো প্রান্ত বিন্দু, তাই তো, এটা রুদ্ধতাপ প্রসারণ হচ্ছে এবং এখানে দুটো প্রান্ত বিন্দু হচ্ছে Q আর R। এইবার তুমি যদি ভালো করে দেখো যে Q আর R বিন্দুতে, Q বিন্দুতে চাপ P2 V2, R বিন্দুতে P3 V3, এবং আমরা আমাদের পরিষ্কার, আমি যখন অ্যাডিয়াব্যাটিক প্রসেস পড়াচ্ছিলাম তখন আমরা তার সমীকরণ কি পেয়েছিলাম, P V to the power gamma is equal to constant। এরপর আমরা এখানে একটা জিনিস নিয়ে এসেছিলাম, সেটা কি ছিল না আমরা PV is equal to RT, এই যে সমীকরণ থেকে আমরা P সমান সমান লিখেছিলাম কি মনে আছে নিশ্চয়ই অনেকেরই, RT বাই V। এবারে এই RT বাই V কে আমি এখানে বসিয়ে দিয়েছিলাম, অর্থাৎ RT বাই V ইন্টু V টু দি পাওয়ার গামা ইজ ইকাল টু কনস্ট্যান্ট। তাহলে এই ভিটা গামা টু দি পাওয়ার V টু দি পাওয়ার গামা মাইনাস 1 হয়ে যাবে,
তাহলে এখানে পাচ্ছিলাম আরটি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজিক্যাল টু কনস্ট্যান্ট, এবং লাস্টলি আমরা যেটা পেয়েছিলাম যেহেতু আরও ধ্রুবক, তাহলে কনস্ট্যান্ট ডিভাইডেড বাই আর করলে সেটাও একটা ধ্রুবক হয়। ফলে যে সমীকরণটা আমরা পেয়েছিলাম সেটা ছিল এইটা। অর্থাৎ আলটিমেটলি আমরা যেটা বলতে চাইছি যে আমরা এই সমীকরণটা আগে করে এসেছি, তাহলে এই টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজিক্যাল টু যে কনস্ট্যান্ট, এই সমীকরণটাকে এখন আমরা ব্যবহার করব এর ভ্যালুটাকে ক্যালকুলেট করার জন্য। তাহলে দেখো এখানে হচ্ছে টি হচ্ছে উষ্ণতা, ভি হচ্ছে আয়তন, তাহলে কিউ বিন্দুতে উষ্ণতা কত টি1 আর আয়তন কত ভি2। তাহলে আমরা যদি ওই এই মানে কিউ বিন্দুতে আমরা এই সমীকরণটাকে অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো, তাহলে কিউ বিন্দু যেটা রুদ্ধতাপ প্রসারণে রয়েছে, তাহলে কিউ পয়েন্টে আমরা এটা লিখতেই পারি T1 V2 গামা মাইনাস ওয়ান ইজিক্যাল টু কনস্ট্যান্ট, আর আর বিন্দুতে কি লিখতে পারি, তখন উষ্ণতা হচ্ছে T2 V3 গামা মাইনাস ওয়ান ইজিক্যাল টু কনস্ট্যান্ট। দেখো তাহলে আমরা এটা লিখেছি, এবং দুটোই যেহেতু কনস্ট্যান্ট তাহলে একে অপরের সঙ্গে আমরা কি করতে পারি, পিউ আর আর বিন্দুতে যেহেতু একই প্রসারণের উপর অবস্থিত সুতরাং এই দুটো ইকুয়াল, তাহলে আমরা এইভাবে লিখব। তাহলে এটা একটা ইকুয়েশন 2। এবার দেখো একইভাবে পি আর এস এই দুটো বিন্দু রুদ্ধতাপ সংকোচনের উপর অবস্থিত, তাহলে ওই দুটো বিন্দুতেও যদি আমি এই সমীকরণটাকে অ্যাপ্লাই করি এবং এইভাবে ইকুয়াল টু সাইন দিয়ে লিখি তাহলে কি পাবো, সুতরাং আমরা পাবো এখানের উষ্ণতা হচ্ছে T1, তাহলে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, এখানের উষ্ণতা T2 V4 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, ইকুয়েশন নাম্বার 3। ঠিক আছে, একইভাবে এবারে আমি যদি 2 ডিভাইডেড বাই 3 করি তাহলে কি পাওয়া যাবে, দেখো তো এটা ডিভাইডেড বাই এটা লেফট লেফট রাইট রাইট ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে T1 ক্যান্সেল হচ্ছে, তাহলে পাওয়া যাচ্ছে V2 গামা মাইনাস ওয়ান বাই V1 গামা মাইনাস ওয়ান। তাহলে আমি একসঙ্গে করে এটা লিখতে পারি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। একইভাবে T2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, V3 V4 প্রত্যেকের মাথায় গামা মাইনাস ওয়ান, একসঙ্গে করে লিখবো V3 বাই V4 গামা মাইনাস ওয়ান। যেহেতু ঘাতগুলো ইকুয়াল তাহলে আমরা যদি এটার থেকে পরের স্টেপটা লিখি তাহলে V2 বাই V1 ইকুয়াল টু V3 বাই V4। তাহলে যেই আমরা এই অনুপাত দুটোকে সমান লিখতে পারি তাহলে ln V2 বাই V1 ইকুয়াল টু অবশ্যই ln V3 বাই V4 হবে। সুতরাং এই যে আমি এখানে লিখে রেখেছিলাম এটা কি ছিল না Q2 বাই Q1 এর ভ্যালু ছিল, তাহলে দেখতে পাচ্ছি এই দুটো কি হচ্ছে ইকুয়াল হচ্ছে, যেহেতু এই আমরা এক্ষুনি প্রতিষ্ঠা করলাম এটা ডিভাইডেড এটার অনুপাত এটার অনুপাতের সঙ্গে সমান, তাহলে এর ln আর ln ও পরস্পর সমান হবে, তাহলে এই উপরের অংশ দুটো উপর নিচ ক্যান্সেল হয়ে গেল। সুতরাং এখন আমরা নতুন যে অংশটা পেলাম সেখানে আমরা কি লিখতে পারি, আমরা লিখতেই পারি যে Q2 বাই Q1 ইজ ইকুয়াল টু T2 বাই T1 হলো। তার মানে ওই যে অনুপাত যতটা তাপ সে সিঙ্ককে দিয়েছে অর্থাৎ তাপগ্রাহকে ত্যাগ করেছে ইঞ্জিন আর যতটা সে গ্রহণ করেছিল এই দুটোর যে অনুপাত সেটা কিন্তু দুটো উষ্ণতার অনুপাতের সঙ্গে সমান। তাহলে এখন যদি আমি এফিসিয়েন্সি বা ইটার ভ্যালুটা দেখতে চাই কি হবে, তাহলে ইটা ইজ ইকুয়াল টু দেখো হয়ে যাচ্ছে 1 মাইনাস Q2 বাই Q1 ছিল, সুতরাং T2 বাই T1। তাহলে এটাই হচ্ছে আমাদের ইটা বা কার্নো ইঞ্জিনের যে এফিসিয়েন্সি তার রাশিমালা। তাহলে এখান থেকে আমি কি কি বলতে পারি, এখানের যে কনসিকোয়েন্সেস গুলো যদি একটু আলোচনা করি, দেখো প্রথম যে কনসিকোয়েন্সেস সেটা হচ্ছে যদি T2 0 হয় তাহলে কি হবে, ইটার ভ্যালুটা হয়ে যাচ্ছে 1, তার মানে ইটার ভ্যালু 1 হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ একটা একটা ইঞ্জিনের দক্ষতা 1, যতটা সে তাপ নিচ্ছে ততটাই সে কাজে কনভার্ট করছে, কিন্তু আমরা বহু আলোচনায় দেখেছি যে এটা কখনোই বাস্তবে সম্ভব নয়। ফলে আমরা এটা কি হচ্ছে না আমাকে এই শর্ত পেতে গেলে
আমাকে সিঙ্ক যেটা তাপগ্রাহক যেটা তাকে কিন্তু আমাকে পরম শূন্য উষ্ণতায় রাখতে হবে। T2 হচ্ছে পরম শূন্য উষ্ণতা, এবং আমরা জানি পরম শূন্য উষ্ণতায় রেখে এই সিস্টেমকে রান করানো এটা কিন্তু অবাস্তব, এটা সম্ভব নয়, ফলে এটা প্র্যাকটিক্যালি সম্ভব নয়। নেক্সট কনসিকুয়েন্সেস কি আছে, যত T2 আর T1 এর ডিফারেন্সটা বেশি হবে, T1 বিগার দ্যান T2, তাহলে T2 আর T1 এর ডিফারেন্স যত বেশি হবে এই ভ্যালুটা তত কমবে এবং আমার এফিসিয়েন্সি বাড়বে। তার মানে যত পার্থক্য T2 T1 আর এর পার্থক্য যত বাড়বে ইটার ভ্যালুও কত বৃদ্ধি পাবে, হ্যাঁ, ইনক্রিজ করবে। আর কি, আর একটা যেটা আমরা বলতে পারি যে ইটা 0 কখন হবে, যখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি T2 = T1, মানে উৎস এবং তাপগ্রাহক যদি সেম টেম্পারেচারে থাকে তাহলে কিন্তু যে কার্নো ইঞ্জিনের যে দক্ষতা সেটা 0, মানে সে কোনো কাজই প্রায় করছে না। ঠিক আছে, এরকমই আমরা শর্তগুলো পাচ্ছি। তাহলে বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে কার্নো ইঞ্জিনের যে দক্ষতা সেটা কিন্তু কোনোভাবেই কার্যকরী বস্তুর নেচারের ওপর নির্ভরশীল নয়, শুধুমাত্র যে দুটো টেম্পারেচারে সিস্টেমটা রান করছে সেই টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারলে। চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট টপিকে। ছাত্রীরা, এবারে আমরা যে সিস্টেমটা পড়বো সেটা হচ্ছে একটা রেফ্রিজারেটর বা হিমায়ক, অর্থাৎ একটা কার্নো ইঞ্জিনের ঠিক যে রিভার্স প্রসেসে যেটা কাজ করবে, যে অংশটা, সেটা হচ্ছে হিমায়ক বা রেফ্রিজারেটর। তাহলে এর কার্যপ্রণালীটা আমরা ছোট্ট করে একটু জেনে নিই। তার একটা সিস্টেম আমি মোটামুটি একটা রাফলি এঁকেছি, সেটা হচ্ছে একটা শীতল বস্তু থাকে, একটা হিমায়ক থাকে, আর একটা হচ্ছে অ্যাটমসফিয়ার অর্থাৎ পারিপার্শ্বিক বায়ুমণ্ডল। তাহলে তার টেম্পারেচার দেখো T2, ওর হচ্ছে T1, এবং কি হিমায়কের মধ্যে যেটা রাখা হয় কম স্ফুটনাঙ্কের, যার বয়েলিং পয়েন্ট ভীষণই কম, সেরকম অ্যামোনিয়া বা ফেরন 12 এই ধরনের জিনিসকে রাখা হচ্ছে। এবারে কি করছে হিমায়ক, যেটা অ্যাকচুয়ালি অ্যামোনিয়া বা ওই ধরনের কোনো গ্যাস, সে প্রথমেই শীতল বস্তু যেটা থাকছে সেখান থেকে কি করছে না Q1 Q2 পরিমাণ তাপ সে শোষণ করছে। শীতল বস্তু থেকে শোষণ করার পর তার উপর একটা মোটরের সাহায্যে কিছুটা পরিমাণ কম্প্রেসার চালিয়ে কিছুটা পরিমাণ কৃতকার্য করা হচ্ছে W, এবং সেই কৃতকার্য করার পর Q1 পরিমাণ তাপ এখানে কি হচ্ছে পরিত্যক্ত হচ্ছে। এই হচ্ছে গোটা সিস্টেমটা। তাহলে Q2 নিল, Q1 পরিমাণ তাপ ত্যাগ করলো এবং W পরিমাণ কৃতকার্য বাইরে থেকে ওর উপর করা হলো। এখন যদি আমরা এর এফিসিয়েন্সি বলি, এর এফিসিয়েন্সি আমরা কথাটা এরকম ভাবে বলবো না, এফিসিয়েন্সি হলে কাজ করছে, কিন্তু এখানে কাজ বাইরে থেকে এর উপর করা হচ্ছে। ঠিক আছে, একটা বাহ্যিক একটা এফোর্ট কিন্তু ওর উপর দেয়া হচ্ছে, ফলে এখানে আমরা দক্ষতার তুল্যাঙ্ক বলবো, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। এই দক্ষতা তুল্যাঙ্কর রাশিমালাটা আমরা দেখব, যেটা হয় দক্ষতা তুল্যাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, যেটাকে বিটা দিয়ে প্রকাশ করা হয়, সেটা মোটামুটি Q2/W এই দুটোর অনুপাতের সাহায্যে প্রকাশ করা হয়। Q2 কি ছিল? Q2 হচ্ছে পূর্ণ আবর্তনে হিমায়ক যে শীতল বস্তু থাকে তার থেকে কতটা তাপ নিষ্কাশিত করেছে এবং ওই হিমায়কের ওপর কম্প্রেসার বা মোটর কতটা কাজ করেছে। ঠিক আছে, সেই দুটোর যান্ত্রিক কতটা কার্য হয়েছে আর কতটা সে তাপ নিষ্কাশন করেছে, এই দুটোর যে অনুপাত তাকেই বলা হচ্ছে দক্ষতা তুল্যাঙ্ক বিটা। তাহলে দেখো এই যে W, আমরা W দেখেছি যে W হচ্ছে Q1 - Q2 এর সঙ্গে সমান। তাহলে আমরা যদি বসিয়ে দিই তাহলে কি হবে, Q2 = Q1 - এটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তাহলে Q2। তাহলে এখন আমাকে যদি এটাকে এইভাবে করতে হয়, আমি এখানে Q2 দিয়ে উপর নিচে যদি ভাগ করে দিই তাহলে জিনিসটা এরকম দাঁড়ায় 1/Q1/Q2 - 1। এরপর যেটা আমরা দেখব, আমরা ওই ঠিক আগেরটাতে যেখানে আমরা কার্নো ইঞ্জিনের দক্ষতা পেয়েছি সেখানে আমরা কি দেখেছিলাম, Q2/Q1 = T2/T1, মনে আছে নিশ্চয়ই, যেটা আমরা করলাম। তাহলে এখন আমরা Q1/Q2 = এখানে বসিয়ে যদি দিই তাহলে বিটার যে ভ্যালুটা পাবো, বিটার ভ্যালুটা দেখো তো কি পাওয়া যায়, যে বিটা যেটা হচ্ছে
কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স সেটা পেয়ে যাচ্ছি 1/T1/T2 - 1। তাহলে এখানেও ওই একই প্রসঙ্গ, T2 দিয়ে যদি সবাইকে গুণ করে দেওয়া হয় তাহলে বিটার একটা যেটা পাওয়া যাবে এটা কি না T2 বিটা ইজ ইকুয়াল টু T2/T1 - T2। তাহলে দেখো ছাত্রীরা যে বিটা যেটাকে আমরা দক্ষতা তুল্যাঙ্ক বলছি সেটাও কিন্তু নির্ভরশীল ওর উষ্ণতার উপর, ওর নেচারের উপর কোনোভাবেই নির্ভরশীল নয়। তাহলে যদি আমাকে রেফ্রিজারেটরটাকে বা হিমায়তকে খুব ভালোভাবে রান করাতে হয় তাহলে যত কম কাজ করে আমি যত বেশি তাপ নিষ্কাশন করতে পারবো তবেই আমার সিস্টেমটা ভালো রান করছে। সুতরাং Q2/W এই অনুপাতের W যদি কম হয় Q2 যদি বেশি হয় তাহলে বিটার ভ্যালুটা অনেক বেশি হবে, তখন আমরা বুঝতে পারবো। এবং সেই বিটা ইকুয়াল টু T2/T1 - T2। তার মানে এই যে ডিফারেন্সটা এটা যত ছোট হবে, অর্থাৎ পারিপার্শ্বিকের সঙ্গে আমার ভেতরের অ্যাটমসফিয়ারের সঙ্গে যত আমার শীতল বস্তুর উষ্ণতার পার্থক্য কম হবে তত কিন্তু বেশি পরিমাণ আমি এফিসিয়েন্সি বা এখানে দক্ষতা তুল্যাঙ্কটা পাবো। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারের এটাই আমাদের শেষ হলো। আমরা চলে যাব আমাদের নেক্সট চ্যাপ্টারে। ছাত্রীরা আমরা নেক্সট চ্যাপ্টারে চলে এসেছি, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে বিহেভিয়ার অফ পারফেক্ট গ্যাস অ্যান্ড কাইনেটিক থিওরি, আদর্শ গ্যাসের আচরণ এবং গতিতত্ত্ব। এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের খানিকটা মানে একদমই খুব ছোট্ট একটা অংশ তোমরা ক্লাস 10-এ গ্যাসের আচরণ চ্যাপ্টারে পড়েছিলে, এবং সেখানেও শেষের দিকে যে অংশটা ছিল অর্থাৎ আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসগুলো সব ক্ষেত্রে কেন আদর্শ গ্যাসের মতন আচরণ করে না, তার রেসপেক্টিভ কিছু গতীয় তত্ত্ব, এই সমস্ত কিছু তোমরা পড়েছো ক্লাস 10-এ। গতীয় তত্ত্বের স্বীকার্যগুলো পড়েছো, সেগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে। আর আরও তোমরা পড়েছো যে আদর্শ গ্যাসের যে সমীকরণ, সেই সমীকরণটা আসলে কি না, কোনো একটা গ্যাসকে যদি আমাদের তার অবস্থাকে কোনো একটা মুহূর্তে তার অবস্থাকে আমাদের বলতে হয়, তাহলে আমাদের যে ভৌত রাশিগুলো প্রয়োজন আমরা জানি সেটা কি চাপ, আয়তন, তাপমাত্রা আর তার ভর। এবং আমরা দেখেছি যে কোনো দুটো রাশি একটার পরিবর্তন হলে অন্যগুলোরও পরিবর্তন হচ্ছে, অর্থাৎ আমি যদি একটাকে নির্দিষ্ট করি তাহলে একে অপরের সঙ্গে অন্যটা বিভিন্ন সম্পর্কে যুক্ত, এবং এই সবকটা যখন পরিবর্তিত হবে তখন যে সম্পর্কটা পাই যাকে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ বলি, সেটা আমরা পড়েছি PV = nRT। আরও একটা সমীকরণ আমরা এর সঙ্গে সঙ্গে পড়ব যেটাকে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন বলা হয়। এবং এই যে আর এর ভ্যালুটাও আমরা সবাই জানি 8.31 জুল পার মোল পার কেলভিন, এটা আমরা সবাই জানি। আর কি ভ্যান ডার ওয়ালস যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে P প্লাস n স্কোয়ার সম্ভবত an স্কোয়ার বাই v স্কোয়ার v মাইনাস nb ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এই যে এই কনস্ট্যান্ট বলতে nRT আর কি, nRT। তাহলে এই যে সমীকরণটা এটাকে বলা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনে একটা নতুন ধ্রুবক আমরা পাচ্ছি a আর b, যেগুলো কিন্তু নির্দিষ্ট ধ্রুবক। এগুলো আমরা বিজ্ঞানী যে ভ্যান ডার ওয়ালস তিনি আবিষ্কার করেছিলেন অনেক একদম প্রথমের দিকে, সেখানে তিনি গ্যাসের এই যে ধ্রুবকগুলো নিয়েছিলেন a b, সেটা হচ্ছে গ্যাসের প্রকৃতির ওপর নির্ভর করবে আর কোনো কিছুর ওপর কিন্তু সেটা নির্ভরশীল নয়। তাহলে এই দুটো সমীকরণ দিয়ে আমরা গ্যাসের আচরণকে আমরা দেখার চেষ্টা করলাম যে একটা আদর্শ গ্যাস কীরকম আচরণ করে, তাদের ব্যবহার, তাদের একটার পরিবর্তনের সঙ্গে অন্যর পরিবর্তন কিভাবে হয়। যেমন PV = nRT, এই সমীকরণে যদি P এবং T কনস্ট্যান্ট হয় তাহলে দেখেছি V আর N পরস্পরের সমানুপাতিক, যেটা আমরা অ্যাভোগাড্রো সমীকরণের সাহায্যে আমরা দেখেছি যে যত বেশি মোল তত বেশি ভলিউম। এবং তারপরে আবার যদি T কনস্ট্যান্ট হয় তাহলে P আর V কনস্ট্যান্ট, এটা বয়েলস লতে দেখেছি P বাড়লে V কমবে বা V বাড়লে P কমবে, অর্থাৎ একে অপরের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার আমরা দেখেছি যদি V
আর এন কনস্ট্যান্ট হয়, তাহলে পি এর সঙ্গে টি এর সম্পর্ক রেনোর চাপের সূত্র, যেটা আমরা সবাই জানি, চাপ টেম্পারেচার বাড়লে চাপও বৃদ্ধি পাবে। তাহলে এই যে সম্পর্কগুলো, এগুলো কিন্তু আদর্শ গ্যাস মেনে চলে, কিন্তু বাস্তব গ্যাসগুলো মেনে চলে না। তাদের একটা কি হয় না, তাদের একটা বিচ্যুতি দেখা যায়, ডেভিয়েশন দেখা যায়। সেখানে যদি আমরা একটা গ্রাফ টানি, দেখবো এই যে পিভি বাই টি, এটা ইজিক্যাল টু কি হবে, পিভি বাই টি হচ্ছে এন আর, যদি এন 1 মোল নিই তাহলে আর অর্থাৎ কনস্ট্যান্ট হবে, তাহলে আদর্শ গ্যাসের ইকুয়েশন হবে এইটা, এরকম একটা সরল রেখা, এটা হচ্ছে আদর্শ গ্যাস। কিন্তু বাস্তব গ্যাসগুলোকে দেখা যাবে একদম এখানে শুরু হচ্ছে, শুরু হয়ে এই রকম জায়গায় সে কিন্তু মিট করছে, এরকম একটা সমীকরণ আমরা পাবো। অর্থাৎ আমরা দেখব এই যে ছেদ বিন্দুগুলো, এখানে শর্তটা কি, এখানে এগুলো এরা এরকম ডেভিয়েশন গ্রাফটা আমরা এরকম পাবো। এই ছেদ বিন্দুগুলোর শর্ত হচ্ছে খুব নিম্নচাপ আর উচ্চ উষ্ণতা। এই সব জায়গায় নিম্নচাপ ও উচ্চ উষ্ণতা যখন ঘটছে, তখনই কিন্তু আদর্শ গ্যাসগুলো বাস্তব গ্যাসের মতন, বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতন আচরণ করছে। ঠিক আছে, আর একটা জিনিস এখান থেকে আমরা বলতে পারি যে আর এর যদি রাশিমালা আমরা দেখি, সেটা কি হয়, পিভি বাই এনটি। তাহলে এখানে পিভি, পি হচ্ছে চাপের একক, তাহলে এর মাত্রাটা যদি আমরা বিচার করি, যখন আমরা ওর এককটা নির্ণয় করছি, পি এর মাত্রা কি, কার্য মানে বল ইন্টু সরণ। তাহলে বল ইন্টু সরণ বলতে আমরা জানি বল মানে কি এম এল টি টু দি পাওয়ার -2, সরণ মানে হচ্ছে এল হলো। আচ্ছা, এরপর হচ্ছে ভি মানে কি, ভি মানে হচ্ছে তোমার ভি, আমরা এখানে ভি মানে আমরা জানি এল কিউ। আচ্ছা, এখানে হয়ে যাচ্ছে, দাঁড়াও 1 মিনিট, পিভি বাই টি, চাপ, চাপ হচ্ছে তোমার, এটা আমি কার্য লিখলাম, চাপ মানে কি না বল বাই ক্ষেত্রফল। তাহলে বল হচ্ছে তোমার এম এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, বল মানে এম এফ এর ভ্যালু হচ্ছে তোমার চাপ আয়তন মোল সংখ্যা। তাহলে ওখান থেকে আমরা এইভাবে এই এলটাকে আমি করলাম, ঠিক কথা। তাহলে আমরা যদি এরকম ভাবে লিখি, তাহলে আমাদের সুবিধে হবে, ইন্টু আয়তন, আয়তন মানে দৈর্ঘ্যের কিউব, বাই এন ইন্টু টি, এন হচ্ছে মোল, তাহলে বল হচ্ছে ভর ইন্টু এম এল টি টু দি পাওয়ার, ভর ইন্টু ত্বরণ টি টু দি পাওয়ার -2, আর ক্ষেত্রফল হচ্ছে এল স্কোয়ার, আয়তন হচ্ছে এল কিউব, এটাকে আমরা মোল লিখব, আর এটাকে লিখব থিটা। তাহলে এগুলো সব কনভার্ট করলে এল টু দি পাওয়ার -1, তাহলে এল স্কোয়ার হয়ে যায়। তাহলে আর এর যে মাত্রা আমরা পাচ্ছি সেটা কি হচ্ছে না এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 থিটা -1 মোল -1। তাহলে দেখো এই যে বিষয়টা আমি করলাম, এটা কেন করলাম, এটা কেন করলাম না, এটা হচ্ছে আর এর মাত্রা, এবং এই মাত্রা থেকে আমরা সহজেই যেটা করতে পারি সেটা হচ্ছে ইউনিট গুলো। এটা কি ছিল না, আর এর ইউনিট ছিল হচ্ছে তোমার বল ইন্টু আয়তন বাই ক্ষেত্রফল, মানেই হচ্ছে যেটা আমি প্রথমে লিখে ফেলেছিলাম যে আয়তন মানে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। তাহলে এখানে একটা ক্ষেত্রফল দিয়ে আয়তনকে যদি কাটি, এখানে একটা দৈর্ঘ্য বেরোচ্ছে, তাহলে বল ইন্টু দৈর্ঘ্য বা বল ইন্টু সরণ মানেই হচ্ছে কৃতকার্য। তাহলে একটা কৃতকার্য পাচ্ছি, এবং এই যে কৃতকার্যটা পাচ্ছি, তাহলে আর ইজিক্যাল টু আর কিছুই না, কৃতকার্য ডিভাইডেড বাই এন ইন্টু, যেটা আমরা মোল লিখলাম, মোল ইন্টু থিটা। এইবার এখানে যদি আমি 1 মোল গ্যাসের একক উষ্ণতা কথা বিচার করি, অর্থাৎ বলছে যে প্রতি মোল এবং প্রতি কেলভিন তাপমাত্রায় রক্ষিত, প্রতি মোল এবং প্রতি কেলভিন মানে এটাও 1 এটাও 1, প্রতি মোল এবং প্রতি কেলভিন তাপমাত্রায় রক্ষিত গ্যাসের ওপর বা গ্যাসের দ্বারা কৃতকার্যের পরিমাণ কত, কারণ এটা কৃতকার্য হয়েছে,
বল বাই ক্ষেত্রফল ইন্টু আয়তন করলে, বল ইন্টু সরণ করলে কার্য হয়। তাহলে কৃতকার্যের সমান গ্যাসের ওপর কৃতকার্য বা গ্যাস দ্বারা কৃতকার্য, সেটার মান কত হবে? আর এর ভ্যালু। সুতরাং আর মানেই হয়ে যাচ্ছে কৃতকার্য কখন না যখন তার আমরা 1 মোল গ্যাস নিচ্ছি এবং তার 1 কেলভিন উষ্ণতায় সেই 1 মোল গ্যাসটা যখন রাখা থাকবে, তার উপর কৃতকার্য বা তার দ্বারা কৃতকার্যের মানই হয়ে যাবে 8.31 ইন্টু 10 8.31 জুল পার মোল পার কেলভিন। সেটা হচ্ছে তোমার আর বা সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান। এখানটা বোঝানোর জন্যই কিন্তু আমাদের এই মাত্রাটার প্রয়োজন হলো। ঠিক আছে, তাহলে এগুলো আমরা মোটামুটি জানি খানিকটা। এখানে নতুন আমরা এই গ্রাফটা পড়লাম, এই জায়গাটা আমরা শিখলাম। এখন আমরা ব্রাউনীয় গতি পড়ব। বিজ্ঞানী ব্রাউন তিনি যেটা দেখলেন যে তিনি কিছু পরাগরেণু নর্মাল জলের মধ্যে রেখে খুব সূক্ষ্ম, যারা ওই যে তোমরা কলয়েডীয় দ্রবণ পড়েছো ক্লাস 9-এ, সেই সমস্ত কিছু দিয়ে খুব ভালো পাওয়ারফুল মাইক্রোস্কোপ দিয়ে যেটা দেখলেন যে তাদের যে গতি তিনি লক্ষ্য করলেন, সেই গতিগুলোর একটা প্যাটার্ন লক্ষ্য করলেন, কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করলেন, যেগুলোকে ব্রাউনীয় গতির বৈশিষ্ট্য হিসাবে চিহ্নিত হলো। সেখানে আমরা সেই ব্রাউনীয় গতির যে বৈশিষ্ট্যগুলো যদি আমরা পরপর আলোচনা করি, দেখব অদ্ভুত সেই গতি, এবং সেখান থেকে আমরা আদর্শ গ্যাসের গতিতত্ত্বেরও একটা খানিকটা আমরা কম্পেয়ার করতে পারবো। তাহলে সেই ব্রাউনীয় গতির বৈশিষ্ট্য যদি আমরা দেখি, ক্যারেক্টারিস্টিক্স অফ ব্রাউনীয় মোশন। তাহলে ব্রাউনিয়ান মোশনের যে ক্যারেক্টারিস্টিক্স বা গতিটা, সেটা কি প্রথমেই বলা হচ্ছে যে তিনি যেটা দেখলেন যে এই গতিটা, এই মুভমেন্টটা সম্পূর্ণ হচ্ছে একটা স্পন্টেনিয়াস গতি, একটা স্বতঃস্ফূর্ত গতি, অবিরাম গতি, মানে কোনো এন্ড নেই এর, এবং এটা বিশৃঙ্খল একটা গতি, এলোমেলো গতি, যে কোনো দিকে যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে ঘটছে। তার মানে তিনটে যে কথা বললাম, অর্থাৎ অবিরাম, স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত, অবিরাম, আর কি বিশৃঙ্খল গতি বা এলোমেলো, চিরস্থায়ী, বিশৃঙ্খল আর চিরস্থায়ী গতি। মানে কখনোই আমরা দেখবো না এই গতিটা কি হলো, থেমে গেল। তাহলে এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য ব্রাউনীয় মোশনের। আর কি না, কখনোই আমরা দেখবো না যে এগুলোর মধ্যে যদি আমরা মিল খুঁজি দুটো অণু, সেটা কখনোই দুটো অণু বেগ বা এই মোশনটা কোনোভাবেই মিল আমরা খুঁজে পাবো না। 2 নম্বর বলছে পাত্রে নড়াচড়া। আমি পাত্রটাকে খুব জোরে নাড়ালাম বা আস্তে করে রেখে দিলাম, স্থির অবস্থা বা নড়াচড়ার ওপর কিন্তু এই গতিটা নির্ভরশীল নয়। তাহলে এটা কোনোভাবেই পাত্রের নড়াচড়ার ওপর নির্ভরশীল নয়। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো, নড়াচড়ার ওপর নির্ভরশীল নয়। আর কি, কণাগুলো যত ক্ষুদ্র হবে, কণাগুলোর তো তোমরা যখন প্রকৃত দ্রবণ, কলয়েডীয় দ্রবণের কণার ব্যাসগুলো পড়েছিলে, তোমরা দেখেছিলে সেই ব্যাসগুলো ডিফারেন্স আছে, মানে তাদের মধ্যে একটা পার্থক্য আছে। তার মানে এরকম যখন যত ক্ষুদ্র কণা হবে, তত কিন্তু এই ব্রাউনীয় মোশনটা বৃদ্ধি পাবে। অর্থাৎ ক্ষুদ্র কণার ক্ষেত্রে বেগ কিন্তু বেশি, বেগ অনেক বেশি বেগে তারা কিন্তু গতিশীল। আর কি, উষ্ণতা যত বৃদ্ধি পাবে, আমরা জানি সেই উষ্ণতার সঙ্গে গতিশক্তির একটা সম্পর্ক রয়েছে, ফলে এইরকম মোশনটা, ব্রাউনিয়ান মোশনটা কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে উষ্ণতা বৃদ্ধি পেলে এই ব্রাউনিয়ান মোশনটাও কি হবে না, বৃদ্ধি পাবে। এটা আমরা মনে রাখবো। আর কি, আর বলছে তরলের সান্দ্রতা, এই সান্দ্রতাটা যত কম হবে, ঠিক আছে, যত ভিসকোসিটিটা কম হবে, তত কিন্তু কণাগুলোর বেগ বৃদ্ধি পাবে। আর কি, তাহলে ভিসকোসিটি কম, সান্দ্রতা কম, বেগ বেশি, বা ব্রাউনিয়ান মোশনের বেগ কিন্তু বেশি বৃদ্ধি পাবে। আর কি, একই তাপমাত্রায় একই আকারের দুটি কণা একই বেগে গতিশীল হয়। এটা মানে কি, মানে যদি দুটো কণার আকার এক হয় এবং একই আকারের হয়, তাহলে একই তাপমাত্রা দ্বারা মোটামুটি একই বেগে গতিশীল হবে। এটা একটা
পয়েন্ট আমরা মনে রাখবো। আর লাস্ট পয়েন্ট, কণাগুলোর রাসায়নিক প্রকৃতির উপরে এই গতি নির্ভরশীল না, মানে কণাগুলোর একটা রাসায়নিক নেচার থাকবে কিন্তু সেটা কোনোভাবেই কণাগুলোর গতিকে অ্যাফেক্ট করবে না। আর এখান থেকে এই গতিতত্ত্ব কতগুলো এই গতিতত্ত্ব কাইনেটিক যে থিওরির কথা আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি সেগুলো তোমরা মোটামুটি জানো। সেখানে কয়েকটা আমরা যে অসংখ্য কণা নিয়ে গঠিত অণুগুলো, যে কোনো গ্যাসই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি, অণুগুলোর যে ভর সেই ভরটা নগণ্য, পাত্রের আয়তনের তুলনায় অণুগুলো যে কোনো দিকে যে কোনো মুহূর্তে যে কোনো বেগে গতিশীল হতে পারে। বেগের মান সবসময় কি 0 থেকে অসীম পর্যন্ত হতে পারে। দুটো অণুগুলো সবসময় পূর্ণ স্থিতিস্থাপক আকারের অণু হয়, অর্থাৎ এরা যে সংঘর্ষ ঘটাবে, সংঘর্ষের আগে সংঘর্ষের পরে এদের রৈখিক ভরবেগ স্থির থাকবে, গতিশক্তিও সবসময় নির্দিষ্ট থাকবে। আর কি, এদের কোনো স্থিতিশক্তি নেই, সবসময় এরা মুভেবল, ফলে এরা কিন্তু সবসময় গতি নিয়ে যেহেতু গতিশীল, একটা বেগ নিয়ে গতিশীল, তাহলে এদের কিন্তু গতিশক্তি যে মোট যে শক্তি সেটা কিন্তু শুধুই গতিশক্তি, কোনো স্থিতিশক্তি না। আরও একটা আমরা পড়েছিলাম যে দুটো সংঘর্ষের মাঝে যে পথটা তারা অতিক্রম করে তাকে আমরা মুক্ত পথ বলি, এবং এই মুক্ত পথে তারা কিন্তু সমবেগে গতিশীল হয়। আর যেটা আমরা পড়েছিলাম, আমাদের এই পয়েন্টসগুলো আমাদের কাজে লাগবে পরে। আরও একটা দুটো আমরা পড়েছিলাম যে এদের মধ্যে, এই অণুগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ নেই। আদর্শ গ্যাসের যে আচরণ, সেখান থেকে আমরা পেয়েছিলাম যে এদের মধ্যে কোনো কিন্তু আদর্শন বিকর্ষণ বল ক্রিয়া করে না। ঠিক আছে। আরও একটা আমরা পড়েছিলাম যে এর যে মোট গতিশক্তি সেটা কিন্তু পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হয়। তোমাদের নিশ্চয়ই এগুলো মনে আছে। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে চাপের রাশিমালা। এই একটা গ্যাসের যে অণুগুলোর যে চাপ প্রদত্ত হয় একটা পাত্রের দেয়ালে, সেই চাপের রাশিমালা আমরা এই গতীয় তত্ত্বকে ব্যবহার করে এবং আমরা এই ব্রাউনীয় মোশনের ক্যারেক্টারকেও ব্যবহার করে আমরা দেখব চাপের রাশিমালাটা কি হয়। ঠিক আছে, তাহলে চলে যাচ্ছি আমাদের পরের টপিকে। ছাত্রীরা, আমরা ভেলোসিটি চাপের রাশিমালা পাওয়ার আগে এই দুটো ভেলোসিটির কথা পড়বো। সেটা কি, একটা হচ্ছে গড় বেগ, অর্থাৎ কোনো অণুগুলোর, একটা গ্যাসের মধ্যে যতগুলো অণু আছে তাদের মোটামুটি একটা এস্টিমেট করে আমরা অ্যাভারেজ ভেলোসিটি বার করতে পারি, গড় বেগ। আর একটা হচ্ছে আরএমএস ভেলোসিটি, সেটা কি রুট মিন স্কোয়ার ভেলোসিটি। তাহলে সেটা ছোট্ট করে আমরা রাশিমালাগুলোর প্রসঙ্গটা একটু জেনে নিই। তাহলে গড় বেগ কি, ধরা যাক এন সংখ্যক মোট অনুসংখ্যা এন, এবং অণুগুলোর যে এন সংখ্যক অণু 1 + 2 + 3 করে এন, তাহলে প্রত্যেকটা অণুর যে বেগ আমরা দেখেছি যে সেই বেগগুলো কিন্তু একে অপরের সঙ্গে সমান নয়। তাহলে সেই বেগগুলোকে আমরা যদি c1 c2 c3 ডট ডট করে cn ধরি, তাহলে আমরা এর যে গড় বেগ আমরা আলোচনা করতে পারি সেটা কি না, তাকে আমরা c বার দিয়ে লিখবো। সেই গড় বেগ বা c অ্যাভারেজ সমান সমান আমরা লিখতে পারি সবগুলোর যোগফল ডিভাইডেড বাই মোট অনুসংখ্যা। এবারে যদি আমরা দেখি যে এটাই, এই সমীকরণটা মনে রাখবো। আর একটা দেখতে পারি, যদি এদের স্কোয়ার করে দিই, অর্থাৎ সি স্কোয়ার c2 স্কোয়ার c3, অর্থাৎ গড় বর্গবেগ যদি বার করতে চাই, তখন আমরা কি করব, এটাকে জাস্ট স্কোয়ার করব। তাহলে c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার, কিছুই না, শুধু নাম অনুসারে কাজ করছি, বাই n। এবারে যদি এরকম হয় যে আমরা একটা পয়েন্ট আমরা পড়েছিলাম, একটা নির্দিষ্ট উষ্ণতায় দুটো একই আকারের অণুর বেগ একই, তাহলে এরকম যদি দেখি n সংখ্যক n1 সংখ্যক অণুর বেগ c1, n2 সংখ্যক অণুর বেগ c2, n3 সংখ্যক অণুর বেগ c3, তাহলে আমরা কি লিখতে পারি, এই পুরো জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি। এগুলোকে সব n দিয়ে, n1 n2 n3 দিয়ে গুণ করলে এটাকে আমরা ওই রকম গড় বর্গবেগ হিসেবে লিখতে পারি। এবারে আমরা যেটা আরএমএস ভেলোসিটি লিখছি, সেই আরএমএস ভেলোসিটি কি না, এই বেগটাকে যদি আমি বর্গমূল করি, গড় বর্গবেগের বর্গমূল রুট মিন স্কোয়ার, তাহলে সেটা কি হয়ে যাবে, তাকে আমরা সি দিয়ে চিহ্নিত করব। সি ইজ ইকুয়াল টু হয়ে যাবে √c² বার। তাহলে সেটাকে আমরা ওই কনসেপ্টে যদি নিই যে n1 সংখ্যক অণু, মানে আমরা এটাকে ভাগ করে নিয়েছি, এখানে আমি সবার সমান ভেবেছি, কিন্তু আমি ধরছি n1 এর c1, n2 c2, তাহলে আমরা এইভাবে লিখতে পারি n1 c1 স্কোয়ার, n2 c2 স্কোয়ার, n3 c3 স্কোয়ার, ডট ডট ডট, এরকম করে। আরও লাস্টেরটা ধরো আমরা
ওটার ভ্যালুটা লিখলাম না, ডিভাইডেড বাই n, তাহলে এটা সমস্তটারই কি হবে, রুট হয়ে যাচ্ছে। তাহলে এই যে ভেলোসিটি, এটাকে বলা হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি। এই ভেলোসিটিটা আমাদের চাপের রাশিমালা যখন আমরা প্রতিষ্ঠা করব তখন আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তাহলে চলো আমরা ছবিটা এঁকে নিই চাপের রাশিমালার জন্য। ছাত্রীরা, আজকে আমরা শেষ টপিকে চলে এসেছি, সেটা হচ্ছে গ্যাসীয় কাইনেটিক থিওরি অনুযায়ী যে কোনো গ্যাসের প্রেসার কি হয়, প্রেসারের যে রাশিমালা, সেটা আজকে আমরা প্রতিষ্ঠা করব। তার জন্য এটা একটা ডেরিভেশন, তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। তার জন্য তোমরা একটু বুঝে নাও ছবিটা। সেটা কি এঁকেছি আমি, দেখো একটা ডাইমেনশন, 3 ডাইমেনশনাল একটা স্কোয়ার এঁকেছি। সেখানে প্রত্যেকটার দৈর্ঘ্য আমরা একটা পাত্র, যে পাত্রটা একটা পুরো ঘনক, সেই কিউব আর কি, তাহলে তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা প্রত্যেকটা হচ্ছে এল। এখন আমরা এক্স ওয়াই জেড তিনটে যে অ্যাক্সিস নিয়েছি, সেই অ্যাক্সিসের বরাবর আমরা যদি একটু দেখি যে এক্স অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত যে তলটা, এই যে তলটা, তাকে আমরা এ নাম দিচ্ছি, এবং এক্স অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত এই দিকের তলটা এ নাম দিলে ঠিক উল্টো দিকের যে তলটা রয়েছে তাকে এ প্রাইম নাম দেওয়া হচ্ছে। একইভাবে ওয়াই অক্ষের সঙ্গে অবস্থিত লম্বভাবে যে তল, তাকে বি, এবং তার উল্টো দিকের তলটা বি প্রাইম। আর জেড অক্ষের সঙ্গে লম্বভাবে যে অবস্থিত যে তলটা রয়েছে, যেটা ধরো তোমার সামনাসামনি, এই যে তলটা, এই তলটা হচ্ছে সি, আর তার উল্টো দিকের যে তলটা আছে, ওই দিকের তলটা, সেটাকে আমরা সি প্রাইম নাম দিতে পারি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা একটা পাত্র কল্পনা করেছি। এবারে আমাদের ব্যাপারটা হচ্ছে এই যে গ্যাসের চাপ আমরা ক্লাস 10 থেকেই শিখে এসেছি। গ্যাসের চাপ মানে কি, প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। তাহলে এই বলটা কিভাবে উদ্ভূত হচ্ছে এবং সেটা কাইনেটিক থিওরির সঙ্গে সেটা কিভাবে রিলেটেড। তাহলে দেখো, আমরা কাইনেটিক থিওরি যে গ্যাসের গতিতত্ত্ব, সেখানে একটা পয়েন্ট আমরা পড়েছিলাম যে অণুগুলো, যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা, তারা কিন্তু সবসময় এলোমেলোভাবে চারিদিকে ছোটাছুটি করছে, এবং তারা কি করছে না, তারা একে অপরের সঙ্গে স্থিতিস্থাপক একটা ইলাস্টিক যে সংঘর্ষ, যে কলিশনগুলো কিন্তু সম্পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কলিশন হচ্ছে। অর্থাৎ তারা সংঘর্ষের আগে যে বেগে একে অপরের সঙ্গে সংঘর্ষ ঘটাচ্ছিল, সংঘর্ষের পরে তাদের কিন্তু অভিমুখ পরিবর্তিত হচ্ছে, কিন্তু একই বেগ নিয়ে তারা ফিরে যাচ্ছে। তাহলে পাত্রের নিজেদের মধ্যেও যেমন ঘটছে, পাত্রের দেয়ালেও তাদের সংঘর্ষ হচ্ছে। তাহলে পাত্রের দেয়ালের সংঘর্ষের আগে যে বেগ নিয়ে তারা পাত্রের দেয়ালে ধাক্কা খেলো, সেই একই বেগ নিয়ে তারা উল্টো দিকে বা অন্য দিকে কিন্তু মুভিং হচ্ছে। অর্থাৎ তাদের বেগের অভিমুখের পরিবর্তন হচ্ছে, কিন্তু মান স্থির থাকছে। কিন্তু আমরা জানি বেগ হচ্ছে ভেক্টর রাশি, তাহলে ভরবেগ কি হবে, ভরবেগও ভেক্টর রাশি। তাহলে ভর সেম থাকছে যে কোনো একটা অণুর, কিন্তু বেগের অভিমুখের পরিবর্তনের জন্য ভরবেগের কিন্তু একটা পরিবর্তন ঘটছে। কিন্তু মোট ভরবেগ সবসময় ধ্রুবক, সেটা আমরা গতিতত্ত্ব থেকেই জেনেছি। তাহলে এই যে ভরবেগের পরিবর্তন হচ্ছে, আমরা নিউটনের সেকেন্ড ল থেকে কি জানি, কোনো প্রযুক্ত বল যদি ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে যখনই ভরবেগের পরিবর্তন হচ্ছে, তাহলে সেই পরিবর্তনের হারটা কি করছে, ওই দেয়ালের ওপর একটা বল প্রযুক্ত করছে আমাদের নিউটনের সেকেন্ড ল অনুযায়ী। তাহলে সেই প্রযুক্ত বল একক ক্ষেত্রফলে কতটা বল প্রযুক্ত হচ্ছে, সেটাই যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে তাকেই আমরা চাপের রাশিমালা হিসাবে প্রতিষ্ঠা করতে পারবো। তাহলে বোঝা গেল কিভাবে গ্যাসীয় তত্ত্ব থেকে আমরা চাপটাকে পেলাম। ঠিক আছে, এইবার আমরা তার জন্য যেটা করেছি, দেখো এই যে এক্স ওয়াই জেড একটা যে কোনো একটা অসংখ্য অণু নিয়ে গঠিত, তাহলে আমরা যে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তের কথা বিচার করছি, এবং সেই মুহূর্তে আমরা দেখছি যে একটা অণু যার ভর হচ্ছে কি এম, যেই অণুটার ভর হচ্ছে এম, সেই অণুটার একটা নির্দিষ্ট মুহূর্তে বেগকে আমরা c1 ধরছি। তাহলে একটা অণু এম, তার অণুটার বেগকে আমরা একটা নির্দিষ্ট মুহূর্তে বেগকে আমরা c1 নাম দিচ্ছি। তাহলে আমরা এরকম মোট অণুর সংখ্যা ক্যাপিটাল এন ধরছি। মোট অণুর সংখ্যা, মোট অণু কিন্তু এগুলো আমরা লিখে নিই, মোট অণু ক্যাপিটাল এন, এবং প্রত্যেকটা অণুর ভর কিন্তু এখানে কি স্মল এম। একই রকম, আমরা এটাও বলেছি যে একই প্রকার গ্যাসের অণুগুলো একই রকম, ফলে প্রত্যেকের ভরই কিন্তু সমান হবে, কিন্তু বেগ ডিফারেন্ট।
আচ্ছা, এরপর আমরা যেটা ধরে নেব যে ভর m এবং যে কোনো একটা মুহূর্তে তার আমরা বেগ ধরে নিয়েছি c1, এবং এই c1 বেগকে একটা যে কোনো, এই দেখো c1, সেটা যে কোনো ডাইমেনশনে হতে পারে। তাহলে c1কে যদি আমি 3টে ডাইমেনশনে মানে ভাঙি, যেমন তোমরা ভেক্টর নিয়মে করেছো, সেটা কিরকম হবে? c1কে এইভাবে লেখা যায়, u1 হচ্ছে x অক্ষ বরাবর, v1 হচ্ছে y অক্ষ বরাবর, w1 হচ্ছে z অক্ষ বরাবর তার কম্পোনেন্টগুলো। তাহলে আমরা এইভাবে লিখতে পারি c1 ভেক্টরকে যে i ক্যাপ u1 প্লাস j ক্যাপ v1 প্লাস k ক্যাপ w1। তাহলে এইভাবে আমরা ভেক্টর ফর্মে লিখতে পারি। তাহলে c1 ডট c1 করলে কি হবে? এই i ডট i, j ডট j, k ডট k এগুলো 1 হয়ে যাবে, বাকি যে i ডট j যেগুলো হবে সেগুলো সব 0 হবে। ফলে আমরা আলটিমেটলি যেটা পাচ্ছি যে c1 স্কয়ার সমান সমান পেয়ে গেলাম u1 স্কয়ার প্লাস v1 স্কয়ার প্লাস w1 স্কয়ার। এটা হচ্ছে তোমার যে কোনো একটা অণুর একটা নির্দিষ্ট মুহূর্তে বর্গবেগ আমরা নির্ণয় করলাম। এইবার আমরা যেটা করতে চলেছি, এটাকে আমরা ধরো ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এইবারে আমরা দেখতে পেলাম যে এই যে এক্স অক্ষের সমান্তরালে এক্স অক্ষের উপর লম্বভাবে যে তলটা রয়েছে, একটা এ একটা এ প্রাইম, এখন ধরছি যে ইউ বেগ নিয়ে এ দেয়ালে ধাক্কা খাওয়ার পর ওই যে কণাটা যাত্রা শুরু করলো, যে কণাটার বেগ এম, বেগ হচ্ছে c1 হচ্ছে তোমার তার বেগ, তাহলে তার যে কম্পোনেন্ট u1, সেই u1 হচ্ছে ক্যাপিটাল এক্স অক্ষ বরাবর, এই যে u1, তাহলে সেই u1 বেগ নিয়ে যাত্রা শুরু করেছে, এবং সে এ প্রাইম যে দেয়ালটা রয়েছে, যে বাধাটা রয়েছে, যেটা এক্স অক্ষের উপর লম্বভাবে অবস্থিত, তাহলে এক্স অক্ষ বরাবর যেতে গিয়ে সে ওখানে গিয়ে ধাক্কা খেলো। তাহলে শুরু করেছে এ থেকে, এ দেয়াল থেকে শুরু করেছে, এবং সে এল দূরত্ব অতিক্রম করে এ ড্যাশ দেয়ালে গিয়ে ধাক্কা খেলো, এবং ধাক্কা খাওয়ার পর যেহেতু এটা পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, ফলে সে কিন্তু ধাক্কা খেলো u1 বেগে এবং ফিরবেও u1 বেগে, অর্থাৎ স্থিতিস্থাপক সংঘর্ষ হওয়ার ফলে সে u1 বেগেই আবার নেগেটিভ এক্স অক্ষ বরাবর যাবে। কিন্তু কি হচ্ছে না, অভিমুখ ছিল পজিটিভ এক্স, হয়ে গেল নেগেটিভ এক্স, তো শুধুমাত্র অভিমুখের পরিবর্তন হলো, বেগ কিন্তু u1ই থাকলো। বোঝা যাচ্ছে? সুতরাং u1 নিয়ে ধাক্কা খেলো এ ড্যাশ দেয়ালে, আবার সে কিন্তু চলে গেল a1 এ দেয়ালে, এবং সেখানে সে আবার গিয়ে ধাক্কা খেলো। তাহলে দুটো পরপর ধাক্কার তার হলো, এবং তার জন্য দুটো ধাক্কার জন্য তার ভরবেগের পরিবর্তন কি হলো? একটা হচ্ছে তোমার m হচ্ছে তার ভর, u1 হচ্ছে বেগ, তাহলে m u1 হচ্ছে প্রাথমিক ভরবেগ। উল্টো যখন সে মাইনাস u1 বেগ নিয়ে সে যখন নেগেটিভ এক্স বরাবর গেল, তখন তার বেগ কত হবে, ভরবেগ কত হবে? m ইন্টু মাইনাস u1। সুতরাং মোট ভরবেগ হয়ে যাচ্ছে দুটি সংঘর্ষের ক্ষেত্রে তার মোট যে মোট ভরবেগের যে পার্থক্য বা পরিবর্তন, ভরবেগের পরিবর্তন হচ্ছে সেটা কি? প্রথমে ছিল mu1 পরিবর্তন বলে মাইনাস সাইন দিচ্ছি, পরেরটা ছিল মাইনাস mu1, যেহেতু u1টা নেগেটিভ, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস, সুতরাং 2mu1। এটা হচ্ছে দুটি সংঘর্ষের ক্ষেত্রে মাঝে তার ভরবেগের পরিবর্তন ঘটলো। এইবার এই ভরবেগের পরিবর্তন তার কি হয়েছে না, দুটো সংঘর্ষের জন্য। তাহলে একটা সংঘর্ষের জন্য তার ভরবেগের দুটো সংঘর্ষের মাঝে সে কতটা পথ অতিক্রম করলো দেখে নি। তাহলে দেখো, এ থেকে এই এর যে দূরত্ব সেটা হচ্ছে এল, এই যে দৈর্ঘ্যটা এল। তাহলে এ থেকে প্রথমে এ থেকে ধাক্কা খেলো, তারপর সে আবার এখানে ফিরে এলো, তাহলে এল গেল, এল ফিরলো, তাহলে 2l দূরত্ব সে অতিক্রম করলো। এবং এই 2l দূরত্ব অতিক্রম করতে তার সময় কত লাগলো? তার বেগ কত জানি আমি? x বরাবর u1। তাহলে এই 2l দূরত্ব যেতে তার সময় লাগলো কত না, 2l ডিভাইডেড বাই u1। কি সবাই কি বুঝতে পারছি? এটা হচ্ছে 2l বাই u1 সেকেন্ড। তাহলে এই 2l বাই u1 সেকেন্ডে সে কতটা তার ভরবেগের পরিবর্তন হয়েছে? 2mu1।
তাহলে 1 সেকেন্ডে ভরবেগের পরিবর্তন কি হবে সেটা আমরা সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে এখানে আমরা প্রতি সেকেন্ডে, আচ্ছা প্রথমে আমরা প্রতি সেকেন্ডে সংঘাতের সংখ্যাটা যদি আমরা হিসেব করি, এই 12 দূরত্বে সে কি করেছে না এখান থেকে গিয়ে একটা ধাক্কা খেয়ে ফিরে এসছে। তাহলে 1 সেকেন্ডে তার সংঘাতের যদি সংখ্যা আমি নির্ণয় করতে চাই, জাস্ট এটা উল্টে যাবে, u1/2l হয়ে যাবে। তাহলে সেটাই আমরা করছি যে প্রতি সেকেন্ডে বা 1 সেকেন্ডে সংঘাতের সংখ্যা আমরা লিখতে পাচ্ছি, এটা জাস্ট উল্টে গেল, অর্থাৎ u1/2l। কি করে হলো না, ওই যে একটি সংঘাতের জন্য সময় লাগে 12/u1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে হয় u1/2l টি সংঘাত। তাহলে u1/2l টি সংঘাতের সংখ্যা আমরা পেয়ে গেলাম প্রত্যেক সেকেন্ডে। তাহলে প্রতি সেকেন্ডে এক একটা সংঘাতে যদি ভরবেগের পরিবর্তন 2m u1 হয়, তাহলে প্রতি সেকেন্ডে ভরবেগের পরিবর্তন কত হবে, এটা ইনটু এই অংশটা, অর্থাৎ দুটি পরপর ধাক্কার অন্তর্বর্তী এবং অন্তর্বর্তী সময় আমরা পেয়ে গেছি। আর কি না, দুটি প্রতি সেকেন্ডে একটি অণুর ভরবেগের পরিবর্তন আমরা নির্ণয় করতে চাইছি, প্রতি সেকেন্ডে সংঘাতের সংখ্যা ইনটু ভরবেগের পরিবর্তন। সুতরাং আমরা পেয়ে যাচ্ছি, 1 নম্বর সমীকরণটা মুছে দিলাম। তাহলে প্রতি সেকেন্ডে আমরা কি পাচ্ছি না, প্রতি সেকেন্ডে একটি অণুর ভরবেগের পরিবর্তন। তাহলে এইটা হচ্ছে দুটো সংঘর্ষের মাঝে তাদের ভরবেগের পরিবর্তন, আর 1 সেকেন্ডে সংঘাতের সংখ্যা u1/2l। তাহলে 1 সেকেন্ডে ভরবেগের পরিবর্তন হয়ে যাবে, ভরবেগের পরিবর্তন যেটা হচ্ছে সেটা কত হচ্ছে না m2m u1 into u1/2l। তাহলে 2 ক্যান্সেল হয়ে গিয়ে হয়ে গেল m u1/2l। তাহলে এটাই হয়ে যাচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, এবং যেটা নিউটনের সেকেন্ড ল অনুযায়ী এটাই হয়ে যাবে প্রযুক্ত বল। তাহলে এইটা হচ্ছে প্রতি সেকেন্ডে ভরবেগের পরিবর্তন, তাহলে এটাই হয়ে যাচ্ছে প্রযুক্ত বল, তাকে আমরা এফ নাম দিচ্ছি। তাহলে প্রযুক্ত বল জানি। এবারে একক ক্ষেত্রফলে আমরা যদি প্রযুক্ত চাপ বার করতে যাই, তাহলে আমাকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। তাহলে a1 এর ক্ষেত্রফল কত, a1 এর ক্ষেত্রফল হচ্ছে l × l অর্থাৎ l²। তাহলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত a তলে একটি অণু কর্তৃক প্রযুক্ত বল যদি আমরা লিখি, a তলে একটি অণু কর্তৃক প্রযুক্ত বল, সেটা হয়ে যাচ্ছে প্রযুক্ত চাপ বল, তো আমরা পেয়েছি এটা হচ্ছে f/l², মানে হচ্ছে m u1/2l²। একটা তো l ছিলই, তাহলে l × l³ হয়ে যাচ্ছে, m u1/2l³। তাহলে বোঝা গেল। এইবার এটা হলো একটা অণুর ক্ষেত্রে আমরা এই চাপের রাশিমালাটা পাচ্ছি, একটা অণুর ক্ষেত্রে এরকম, এবং একটা দিকে এরকম 3টে দিক রয়েছে, আরো দুটো দিক y অক্ষ বরাবর এবং z অক্ষ বরাবর। সেটা যদি আমরা হিসেব করি, তাহলে ওই একটা অণুর জন্য y অক্ষ বরাবর কি হবে m × v1/2l³ এবং z অক্ষ বরাবর হবে m × w1/2l³। তাহলে আমরা যদি এখন আরেকটা জিনিস আমরা বলতে হবে যে আমরা n সংখ্যক মোট অণুর কথা বিচার করছি। তাহলে মোট চাপ n সংখ্যক অণুর জন্য, আমরা একটা অণুর জন্য ভেবেছি আর টোটাল অণু হচ্ছে n, তাহলে n সংখ্যক অণুর জন্য আমরা যদি মোট চাপ ক্যালকুলেট করি, তাহলে 1 2 3 4 করে n সংখ্যক অণুর জন্য চাপ ক্যালকুলেট করতে হবে। তাহলে n সংখ্যক অণুর জন্য x অক্ষ বরাবর আমরা মোট যে চাপের রাশিমালা পাচ্ছি এ তলে, সেটা হয়ে যাচ্ছে n সংখ্যকের জন্য এ তলে মোট চাপ বা x অক্ষ বরাবর মোট চাপ, তার যে রাশিমালা তাকে আমরা px দিয়ে নামকরণ করব। px সেটা কত হবে
দেখো u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার প্লাস u3 স্কোয়ার এরকম করে un স্কোয়ার অবধি। তাহলে প্রত্যেকটাতে কমন ফ্যাক্টর কি আছে, m বাই l কিউব। তাহলে আমরা m বাই l কিউবটাকে কমন নিলাম এবং u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার প্লাস ডট ডট করে un স্কোয়ার হলো। বোঝা গেল? ঠিক একইভাবে আমরা যদি এই এল কিউব মানে কি, এল কিউব মানে হচ্ছে গোটা ভলিউম, অর্থাৎ এল ইন্টু এল ইন্টু এল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে পাত্রের ভলিউম, তাহলে এটাকে এম বাই ভি ইন্টু এই অংশটা আমরা লিখতেই পারি। তাহলে পরের লাইনে আমরা যেটা লিখবো যে পিএক্স এর যে ভ্যালুটাকে আমরা নতুনভাবে লিখছি এম বাই ভি u1 স্কোয়ার u2 স্কোয়ার ডট 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 un স্কোয়ার। তাহলে এটা পেলাম এক্স অক্ষ বরাবর যে কোনো একটা তলে প্রযুক্ত চাপ টোটাল অণুগুলোর দ্বারা। ঠিক একইভাবে ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর যদি আমি কম্পোনেন্টগুলো লিখে নিই, তাহলে আমরা পেয়ে যাব এম বাই ভি, এটা হয়ে যাবে v1 স্কোয়ার v2 স্কোয়ার ডট 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 vn স্কোয়ার। এবং একইভাবে যদি আমি জেড অক্ষ বরাবর চাপের রাশিমালা নির্ণয় করি, তাহলে সেটা হয়ে যাবে pz m by v ওমেগা বা w1 স্কোয়ার w2 স্কোয়ার ডট 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 wn স্কোয়ার। তাহলে এইবার আমাদের যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আমরা কি ধরেছি যে ওটা হচ্ছে একটা সমসত্ব গ্যাস, অর্থাৎ কোথাও বেশি অণু কোথাও কম অণু এরকম নেই, সব জায়গায় সমান সংখ্যক অণু রয়েছে, অর্থাৎ গ্যাসের সব অংশে ওই পাত্রের সমস্ত জায়গায় গ্যাসটা সমসত্বভাবে অবস্থিত। এবং এক্ষেত্রে সমসত্ব হওয়ার যে শর্ত, অর্থাৎ এরা যদি সবাই যে কোনো মুহূর্তে যে কোনো দিকে সমানভাবে গতিশীল অণুগুলো, আমরা এটাই আমরা সমসত্ব হওয়ার একটা শর্ত ধরে নিতে পারি, যে অণুগুলো কোনো নির্দিষ্ট দিকে তার কিন্তু পছন্দ নেই, সে সবসময় এক্স অক্ষের দিকেই যাবে বা ওয়াই অক্ষের দিকেই যাবে বা জেড অক্ষের দিকেই যাবে এরকম কিছু না, তারা কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো দিকে গতিশীল, এটাই আমাদের গতীয় তত্ত্ব অনুযায়ী ছিল। ফলে আমরা এখন ধরে নেবো যে প্রবাবিলিটিটা তিনটে অ্যাক্সিস বরাবর কি হয়ে যাবে, ডিভাইডেড হয়ে যাবে, অর্থাৎ এক্স ওয়াই এবং জেড বরাবর তিনটে দিকে সমান প্রতিসাম্যভাবে কিন্তু তারা সমানভাবে গতিশীল হতে পারে। তাহলে আমরা এখন যেটা লিখতে পারি সেটা কি, সেটা আমরা লিখতে পারি যে u1 স্কোয়ার ইজ ইকাল টু v1 স্কোয়ার ইজ ইকাল টু w1 স্কোয়ার ইজ ইকাল টু 1/3 অফ c1 স্কোয়ার। এটার মানে কি, 1/3 অফ c স্কোয়ার বা c1 স্কোয়ার যাই হোক, এটার মানে হচ্ছে তোমার যে কোনো একটা দিকে সি ধরি, যে কোনো একটা দিকে কিন্তু সমান প্রবাবিলিটি রয়েছে, এক্স বরাবর ওয়াই বরাবর জেড বরাবর সমান প্রবাবিলিটি অনুযায়ী সে কিন্তু তিনটে দিকেই সমানভাবে গতিশীল হতে পারে, এটাই হচ্ছে প্রবাবিলিটির শর্ত। সুতরাং এখন আমি যদি এই চাপটাকে যে কোনো একটা দিকে মোট চাপটাকে পি দিয়ে ডিনোট করি, এবং ওখানে আমরা কি করছি, এই যে কোনো একটাকে নিয়ে যদি বলি তাহলে পি এক্স না লিখে আমরা পি দিয়ে লিখছি, যে কোনো দিকে যে কোনো মুহূর্তে চাপ, এবং এক্স ভি u1 বা v1 বা w1 এর পরিবর্তে আমি 1/3 c স্কোয়ার দিয়ে বসাই, তাহলে জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে, তাহলে আমরা ওইটা লিখবো যে গ্যাস সমসত্ব হওয়ার জন্য যে কোনো একটা দিকে চাপ রাশিমালা p ইজ ইকাল টু m বাই v ইন্টু 1/3 কি c স্কোয়ার। ঠিক আছে, আর 1/3 c স্কোয়ার মানে কি, এখানে হচ্ছে u1 u2 u3 নিচ্ছি, তার মানে ওখানে এরকম হবে c1 স্কোয়ার c2 স্কোয়ার c3 স্কোয়ার প্লাস ডট 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 cn স্কোয়ার। আমরা এখানে 1/3টা আগে লিখে নেওয়া দরকার, 1/3 হলো। এইবার দেখো এই যে c1 স্কোয়ার c2 স্কোয়ার c3 স্কোয়ারকে আমি যদি n দিয়ে ডিভাইড করি তাহলে কি হয়, আমরা ওই যে গড় চাপের আমরা যে কনসেপ্ট পেলাম, বর্গবেগের যে কনসেপ্ট পেয়েছি, অর্থাৎ সি স্কোয়ার বার, এটা যে আমরা পেয়েছি, তো সেটা সমান সমান কি লিখেছিলাম, c1 স্কোয়ার c2 স্কোয়ার ডট 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 cn স্কোয়ার ডিভাইডেড বাই n। তাহলে এই টোটালটা সমান সমান কি হয়ে যাচ্ছে, সি স্কোয়ার বার ইনটু n, এরকম ভাবে আমরা লিখতে পারি। তাহলে দেখো আমি এর পরিবর্তে কি লিখবো, সি স্কোয়ার বার বাই n, তাহলে আমি এখানে লিখছি m বাই v 1/3 c স্কোয়ার বার ইনটু n। এইবার ভালো করে আমরা এই রাশিমালাটা পেয়ে গেলাম এখান থেকে।
আমি একটু ভালো করে উপরে লিখছি, P is equal to m by v 1/3 c স্কয়ার বার n, যেখানে c স্কয়ার বার কি, গড় বর্গবেগ। এবারে এই যে c স্কয়ার n পেলাম, এখানে দেখো n ইনটু m মানে কি, n ইনটু m মানে আমরা যদি একটু সাজাই 1/3 কে লিখলাম আর c স্কয়ার বার লিখলাম। n ইনটু m হচ্ছে, m হচ্ছে প্রত্যেকটা অণুর ভর আর মোট অণুর সংখ্যা n, তাহলে টোটাল ভর কত, n ইনটু m, তাহলে সেটাকে ক্যাপিটাল M আমরা লিখতে পারি। সুতরাং 1/3 ক্যাপিটাল M বাই v ইনটু c স্কয়ার বার। এইবার ক্যাপিটাল Mটা কি না, ওই গ্যাসটার মোট ভর, গ্যাস যতটা গ্যাস আছে তার যে মোট ভর, সেটাকে আমরা মোট ভরকে আমরা ক্যাপিটাল M লিখেছি। আবার v কে আমরা কি লিখেছি, L কিউব, গ্যাসটা কতটা আয়তন দখল করে আছে, তাহলে মোট আয়তন সেটা হচ্ছে L কিউব, সেটা হচ্ছে v। তাহলে m বাই v, ভর বাই আয়তন সমান কি হয়, গ্যাসটার ঘনত্ব, তাহলে সেটাকে আমরা ঘনত্ব লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 1/3 রো ইনটু c স্কয়ার বার। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের চাপের রাশিমালা, যেটা কি না P is equal to 1/3 রো c স্কয়ার বার। এটা আমাদের বলে দিচ্ছে যে কোনো একটা পাত্রে আবদ্ধ গ্যাস, সেটা যে কোনো দিকে সে চাপ দেবে, সেই যে কোনো দিকের যে পাত্রের দেয়ালে যে চাপ দেবে সেটার রাশিমালা হচ্ছে 1/3 রো ইনটু c স্কয়ার বার, যেখানে রো হচ্ছে গ্যাসটির ঘনত্ব, c স্কয়ার বার হচ্ছে তোমার গড় বর্গবেগ। সুতরাং এটাই হচ্ছে আদর্শ গ্যাসের চাপের রাশিমালা। ঠিক আছে, তোমরা এই জায়গাটা একটু ভালো করে বুঝে ভিডিওটা দেখে বইটাতে দেখে ভালো করে প্র্যাকটিস করবে জিনিসটা, যাতে তোমরা খুব নির্ভুলভাবে প্রেজেন্ট করতে পারো। আজকে এই পর্যন্তই, আবার আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।